এপিসোডের শুরুতেই আমরা মাজিনকে দেখতে পাই। মাজিন তো ওদের কোম্পানিতে দুটো লোককে নিয়ে আসে, যারা তাদের নিজেদের হেলমেট নিয়ে এসেছে এই তাইপন কোম্পানিকে দেখানোর জন্য। লোকগুলো তো বলতে থাকে তাদের প্রোডাক্টগুলো খুব ভালো, আর তারপর বিভিন্ন রকম প্রমাণ দিতে থাকে, হাতুড়ি দিয়ে এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু তারপরেও এটার কিছুই হয় না। আর তাদের প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো ছিল, আর ওরা তো তাদের সাথে ডিলও করে ফেলে। তাইপনের এই প্রোডাক্টগুলো খুব ভালো লেগে যায়। তারপর লোকগুলো বলে আমরা 500 থেকে 1000 মতো হেলমেট তোমাদের দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তাইপন বলে এটাতেই চলবে, আর তারা তো ডিলও করে ফেলে। এরপর আমরা দেখি তারা তো ওখান থেকে চলে যায়। মাজিন তো জিজ্ঞেস করে এবার এগুলো কোথায় বিক্রি করবে। তাইপন বলে এটারও একটা আইডিয়া আছে আমার কাছে। আর তারপর ও তো ম্যাপে সবকিছু দেখাতে থাকে। তাইপন বলে এমন একটা কান্ট্রিতে আমরা এটা বিক্রি করব যেখানে হেলমেট খুবই জরুরি, হেলমেট ছাড়া কোথাওই যাওয়া সম্ভব নয়। এইভাবে বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে ফাইনালি ও একটা দেশ সিলেক্ট করে ফেলে, যেটা ছিল থাইল্যান্ড। তাইপন বলে থাইল্যান্ড হবে একদম পারফেক্ট একটা কান্ট্রি, এখানে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবো, কারণ এখানে হেলমেট ছাড়া বাইরে যাওয়া সম্ভবই না। তার জন্য হেলমেট এখানেই বেশি চলবে, কিন্তু ওইখানে একজন পারফেক্ট লোক দরকার যে আমাদেরকে হেল্প করবে। মাজিন বলে এমন লোক আমার পরিচিত আছে। তখন তাইপন বলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা 3জন সেখানে চলে যাব। তখন মাজিন বলে 3জন কেন যাব, আমরা 2জন যাব। এরপর আমরা মিস চ্যাং নামের একজন লোককে দেখি, যে কোরিয়াতে থাকতো কিন্তু এখন থাইল্যান্ডে থাকে। আর তার কথাই মাজিন বলছিল। মাজিন তো মিস্টার চ্যাংকে ফোন করে আর বলে যে তারা হেলমেট বিক্রি করতে চায় থাইল্যান্ডে। তখন লোকটা বলে ঠিক আছে, সে হেল্প করতে পারবে, কিন্তু তার আগে ওই কোম্পানির সমস্ত ডিটেল তাকে দিতে হবে, পুরাতন সমস্ত ছবি ওদেরকে নিয়ে আসতে হবে। এতে করে ওরা তো সবাই রাজি হয়ে যায়। তখন আমরা দেখি তাইপন বলে আমরা 3জনই কিন্তু যাচ্ছি, কিন্তু মাজিন এখানে বারবারই বাধা দেয়, বলে আমরা 2জন গেলেই হবে, কেন ওখানে সিয়নকে নিয়ে যেতে হবে। এরপর দেখা যায় তাইপুন তো কতগুলো ব্যাগ কিনে নেয়, আর ওর সাথে নামও থাকে। নামও যখনই ওই বাড়ির দিকে এগোচ্ছিল ও একটু অবাকই হচ্ছিল। ওই বাড়ির সামনে আসলে ও চুপচাপ দাঁড়িয়ে পড়ে, পরে তুমি কি এই বাড়িতে থাকো নাকি? তখন তাইপুন বলে হ্যাঁ, এটা বলে ভিতরে চলে যায়, কিন্তু নামও বাইরেই দাঁড়িয়েছিল। তখনই সেখানে মিহু চলে আসে। মিহু মেকআপ করা না থাকায় ও তো খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু নামহোর কাছে গিয়ে বলে আরে মেকআপ ছাড়া তো তুমি অনেক সুন্দর দেখতে, তোমাকে ফার্স্ট টাইম আমি মেকআপ ছাড়া দেখলাম, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে জিনিসপত্রগুলো নিয়ে নামও ভিতরের দিকে চলে যায়। এদিকে আমরা দেখি সিয়ন তো কিছু পড়াশোনা করছিল, ও কিছু থাই ভাষা শেখার চেষ্টা করছিল, যাতে ওখানে গিয়ে ও নিজের ইন্ট্রোডাকশনটা ভালো মতো দিতে পারে থাই ভাষাতে। তখনই সেখানে আমরা তাইপনকে দেখি। তাইপন বলে এগুলো শেখার কোনো দরকার নেই, আমি তো সাথে থাকবো। আর তারপর বলে দেখো আমি তোমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি, তুমি এটা গুছিয়ে নিতে পারো। তখন আমরা দেখি সিওন বলে আমার যাওয়াটা কি ঠিক হবে নাকি, আমি গিয়ে ওখানে কি করব? তাইপন বলে তুমি তোমার কনফিডেন্স কেন হারিয়ে ফেলছো, তুমি আমার কোম্পানির খুবই বিশেষ একটা পর্যায়ে চাকরি করো। এদিকে নামহো বাইরে শুয়ে পড়ে। তখনই সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর বলে আমার ছেলে এসেছে নাকি। নামহো বলে না, আমি তোমার ছেলে নই। আর তারপর সেখানে তো গ্র্যান্ডমা বলে তুমি তো আমার ছেলের মতোই দেখতে, কিন্তু নামহো বলে আমি তো তাইপনের বন্ধু। তাইপনে বলে ও তো আমার বন্ধু গ্র্যান্ডমা, কিন্তু গ্র্যান্ডমা কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। সে বলে না তুমি আমার ছেলে, এতদিন কোথায় ছিলে, আর রাগ করতে থাকে। তখনই তাইপনের মা এসে বলে তোমরা ভেতরে যাও, আমি তোমাদের জন্য রান্না করব। সেখানে মিহুর ছোট ভাইও চলে আসে। নামুকে সবাই অনেক বেশি পছন্দ করে, ওদের ডগটাও নামুকে পছন্দ করে আর হাসে। এরপর আমরা দেখি নামহো আর তেপন একসাথে শুয়ে পড়ে। নামুর তো ঘুম আসছিল না, ও বারবার গল্প করার চেষ্টা করছিল, কিন্তু তেপন অনেক বেশি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। নামও বক বক করতেই থাকে। ও বুঝতে পারে তেপন ঘুমিয়ে পড়ছে, তার জন্য ও আর কিছু বলে না। নামও তো তেপনের ঘুমের অপেক্ষা করছিল, কখনো ঘুমাবে আর নামও বাইরে যেতে পারবে। তারপর ঘুমিয়ে পড়লে ও চুপি চুপি বাইরের দিকে বেরিয়ে আসে। নামও বাইরে এসে মনে মনে মিহুকে খুঁজতে থাকে।
কিছুক্ষণ পর ও দেখতে পায় যে মিহু বাইরে থেকে বেরিয়ে আসছে। এটা দেখে ওর মনে তো লাড্ডু ফুটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে ওর ছোট ভাইও চলে আসে। আসলে ওই পিচ্চিটা ওয়াশরুমে যাবে, তার জন্য নামও ওর সাথে এসেছে। মিহু ওর ভাইকে ওয়াশরুমে দিয়ে আসে আর এরপর নামোর সাথে দেখা করতে আসে। নামও তো ওকে কাছে পেয়ে মনে লাড্ডু ফুটতে থাকে আর দুজন কথা বলছিল। তখনই সেখানে ওর ছোট ভাইটা চলে আসে আর এসে বলে, তুমি ঘরে যাও, তুমি এরকম ছেলেদের সাথে কথা বলতে পারবে না। আর তারপর নিজের বোনকে ঘরের দিকে পাঠিয়ে দেয়। মনে হয় সে যেন বড় ভাই। আর মিহুও তাড়াতাড়ি ঘরের দিকে চলে যায়। এরপরে আমরা দেখি ওই পিচ্চিটা তো বলে, আমার বোনের সাথে এভাবে কথা বলবে না, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু দুজন তো দুজনকে অনেক ভালোবাসতো, তাই ওদের মন এক কাছেই চলে আসছিল। এরপরে আমরা দেখি সকাল হলে মিহুর ভাই তো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন তেপুনের মা ওকে কিছু খাবার খাইয়ে দেয় আর সাথে কিছু টিফিনও দিয়ে দেয়, বলে সাবধানে যেও। আর এদিকে মিহু কাজে যাচ্ছিল, তেপুনের মা ওকেও খাবার খাইয়ে দেয়, যেটা ওর অনেক বেশি ভালো লাগে। মনে হচ্ছিল তেপুনের মা যেন ওর নিজের মা, মায়ের অভাবটা যেন পূরণ হচ্ছে। এটা গ্র্যান্ডমা দেখে গ্র্যান্ডমার অনেক ভালো লাগে। সে সিয়নের কথা জিজ্ঞেস করলে তেপুনের মা বলে ওরা তো ছবি উঠাতে গেছে। এদিকে আমরা দেখি পাসপোর্টের জন্য ওরা ছবি উঠাতে আসে। সিয়ন অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, তার জন্য তেপুন ওর কাছে যায় আর গিয়ে বলে, তুমি কেন এত লজ্জা পাচ্ছ? আর তারপর ওর চুলগুলো ঠিক করে দেয়। এতে করে ওর আরো বেশি আনকমফোর্টেবল লাগছিল, ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তেপুন বলে, সুন্দর করে স্মাইল করো, তাহলে ছবি ভালো আসবে। এরপর পারফেক্টলি ওদের ছবি ওঠানো হয়ে গেলে ওদের পাসপোর্টটাও রেডি হয়ে যায় আর ওরা হাতেও এটা পেয়ে যায়। ওরা তো অনেক বেশি খুশি হয়, বিশেষ করে সিয়ন অনেক বেশি খুশি হয়। ফার্স্ট টাইম ও বাইরের কোথাও যাচ্ছে। এরপর আমরা দেখি বাড়িতে এসে ভাইয়ের কাপড় চোপড়গুলো ও ঠিকঠাক করে দেয়, কারণ ও তো কিছুদিনের জন্য যাচ্ছে, যাতে করে সব ঠিকঠাক থাকে। এদিকে ওর রেশনের কথা মনে হয়, তার জন্য ও রেশন দেখতে যায় যে কতটুকু আছে। তখনই সেখানে তেপনের মা চলে আসে আর বলে, এগুলো নিয়ে তুমি ভেবো না, আমি সবকিছু দেখে নিব, তুমি মন দিয়ে কাজ করো, পুরো পরিবারের দায়িত্ব আমার। পরদিন ওরা থাইল্যান্ডে চলে আসে। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। আর তারপর ওরা ওখানে ওই লোকটার বাসা খুঁজতে থাকে। মিস্টার চ্যাং এর বাসা ওরা ফাইনালি খুঁজে পায়। উনি তো উপর থেকে ওদেরকে ভেতরে আসতে বলে। ভেতরে গেলে মিস্টার চ্যাং তো মাজিনকে অনেক ওয়েলকাম জানায় আর তারপর ওদের অফিসের সব জিনিসপত্র দেখতে চায়। এরপর আমরা দেখি ওরা ব্যাগ খুলে ওই জিনিসগুলো দেখাতে থাকে। লোকটা আসলে অনেক অনেস্ট ছিল, তাই সবকিছু পরীক্ষা করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখতে পায় আসলে ওদের কোম্পানিটা অনেক পুরাতন আর ওর বাবার ছবিগুলো উনি দেখতে থাকে। এরপর ওদের তিনজনের একসাথে একটা ছবিও তুলে নেয়। এখানে মাজিন তো ছবি তুলতেই চাচ্ছিল না, কারণ সিয়নকে এখানে নিয়ে আসায় তার খুব রাগ হচ্ছিল, তার জন্য উনি একটু ইতস্ত বোধ করছিল। এরপর আমরা দেখি ওদের রুমটা উনি দেখিয়ে দেয় আর বলে, এটা তোমাদের অফিস, তোমরা এখানে কাজ করতে পারবে, এটা একেবারে তোমাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হলো। তারপরে মিস্টার চ্যাং তো ওনার গেস্ট হাউসে ওদেরকে নিয়ে যায়, বলে যে তোমরা এখানে ফ্রিতে থাকতে পারবে। আর তারপর ওরা তো ওই গেস্ট হাউসেও চলে আসে। মাজিদ এখানেও বকবক করতে থাকে আর তারপর সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। তখন আমরা দেখি তারপর তো ওর একটু বেশি এক্সট্রা খেয়াল করছিল, যেটা মাজিনের মোটেও ভালো লাগছিল না, কারণ উনি চায়নি যে ওদের সাথে কোনো লেডি এমপ্লয়ার আসুক। কিন্তু সিয়ন চলে আসায় তার খুব রাগ হচ্ছিল। তারপর সিয়ন তো জিজ্ঞেস করে যে কাস্টমার অফিসে ওরা কবে যাবে। তখন লোকটা বলে, তোমরা কাল সকালেই যেতে পারবে। তখন ও তো বলে, এটা খুবই ভালো হবে, আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু মাজিনের তো ওর কথাগুলো একটুও ভালো লাগছিল না, তাই মাজিন বলে যে তুমি গিয়ে কি করবে, ওখানে আমি আর দেবনি যাব। তখন দেবন বলে যে না, আমরা তিনজনই যাব। আর লোকটাও বলে যে মেয়েটা যেহেতু আগে জিজ্ঞেস করেছে সে তো অবশ্যই যাবে। কিন্তু মাজিন বারবার ওকে হার্ট করে কথা বলতে থাকে, এমন পর্যায়ে চলে যায় যে ওর অনেক বেশি কষ্ট লেগে যায়। সিয়ন তখন খাবার না খেয়ে ওখান থেকে উঠে পড়ে।
বলে আমার খাবার খাওয়া হয়ে গিয়েছে। তেপন বুঝতে পারে, কিন্তু লোকটার সামনে মাজিনের সাথে ও খারাপ ব্যবহার করতে পারছিল না, আর কিছু বলতেও পারছিল না। শুধু এটাই বলে যে ও আমাদের সাথে যাবে, তুমি আর ওকে কিছু বলো না। এদিকে আমরা দেখি সিয়ন মন খারাপ করে রুমের মধ্যে বসেছিল, ওর অনেক ক্ষুধাও পাচ্ছিল। তখন দরজায় কেউ একজন নক করে। সিয়ন গিয়ে দেখতে পায় এটা তো তেপন ছিল। তখন ও বলে আমার খিদে নেই, কিন্তু তেপন বলে খাবারটা তোমায় খেতে হবে। তখন আমরা দেখি যে ও বলতে থাকে যে তুমি সব জায়গায় আমায় আনকমফোর্টেবল ফিল করাও, আমাকে কেন স্পেশাল ফিল করাতে চাও, যেটা মার্জিনের ভালো লাগে না। তখন আমরা দেখতে পাই তেপন বলে আমি তোমায় পছন্দ করি, আমি এটাই তোমাকে বলেছি আর এটাই প্রমাণ করছি। এতে কে কি মনে করলো এতে আমার কিছু আসে যায় না, আর নিজের কনফিডেন্স তুমি হারিয়ে ফেলো না। এটা বলে ওখান থেকে ও চলে আসে। পরদিন সকালে ওরা তো রেডি হয়ে যায়। মাজিন ওকে সাথে নেবে না দেখে বাড়ি থেকে দরজা ধরে রাখে, কিন্তু সিয়নেরও তো অনেক রাগ হচ্ছিল। ও ভিতর থেকে দরজা বারবার খোলার চেষ্টা করে, মাজিন ওদিকে ধরেছিল। সিয়ন জোরে করে দরজা ধাক্কা দিতে থাকে। একটা পর্যায়ে গিয়ে দরজা খুলে যায় আর মাজিন নিচে পড়ে যায়, কিন্তু সিয়নের এতে করে কিছু আসে যায় না, কারণ মাজিন ওকে খুব জ্বালাচ্ছে। আর তারপর ওখান থেকে চলে যায়। ওরা তো সবাই মিলে পোর্টের দিকে যাবে, আর সেখানে গিয়ে কাস্টম অফিসারের সাথে ওরা দেখা করবে, কারণ ওদের প্রোডাক্টগুলো এই দেশে আনতে হবে, তাই কাস্টম অফিসারকে ওরা হাত করতে চায়। এরপর ওরা তো পোর্টে চলে আসে। সেখানে আসার পরে সিয়ন তো ছবি তুলতে থাকে, কারণ তেপনকে বলে দিয়েছে প্রত্যেকটা সিচুয়েশনের ছবি রাখতে, যাতে করে এটা ওদের কাজে লাগে, পরবর্তীতে ওরা অন্য অন্য কাজেও এগুলো ইউজ করতে পারবে। কিন্তু মাজিন তো বলে তুমি বারবার কেন ছবি উঠাচ্ছ, কারণ মাজিন এটা জানতো না। তারপর আমরা দেখি মিস্টার চ্যাং তো ওদের ছবি তুলে দেয়। ওরা দুজনে অনেক দূরে দূরে দাঁড়িয়েছিল, কারণ কেউই কাউকে সহ্য করতে পারছিল না। তারপর দুই হাত দিয়ে দুজনকেই কাছে টেনে নেয়, বলে এগুলো বাদ দাও। আর তারপর সবাই একসাথে ছবি তোলে, কিন্তু কেউই হাসছিল না, শুধু তাইপন ছাড়া। মাজিনও রাগ করছিল, আবার এদিক সিওনও রাগ করছিল। এরপর তাইপন বলে আমার একটা স্পেশাল কাজ আছে, তাই আমাকে যেতে হবে। ও তো লাফাতে লাফাতে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মাজিন আর সিওন তো ওই অফিসে চলে আসে, সেখানে কাস্টম অফিসারের সাথে দেখা করতে আসে। এরপর মিস্টার চ্যাং বলে যেটা সাথে আনতে বলেছিলাম এনেছো কিনা। আসলে আমরা এখানে দেখি মাজন তো ওই লোকটাকে ঘুষ দিবে, সিগারেটের বক্সের মধ্যে ও কিছু টাকা রেখে দেয়, যেটা সিয়ন দেখতে পেয়ে রাগ করে, বলে তুমি এরকম কিছু করো না, এতে করে পরে নিজেই ফেসে যাবে। কিন্তু মাজিন তো কোনো কথা শোনে না। ওই অফিসারের সাথে ও দেখা করতে যায়, আর সিয়নকে বলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এখানে এসে কোনো লাভ হবে না। আর তারপর কাস্টম অফিসারের সাথে ও দেখা করে ওই বক্সটা দিয়ে দেয়। ওই বক্সটার পেছনে টাকা ছিল। লোকটা তখন বুঝতে পারে না, সিয়ন তো ওদের ছবি তুলে নেয়। এরপর আমরা দেখি ওরা দুজন তো বাইরে এসে বসে থাকে। সেখানে মাজিন তো বলে যে তুমি এখানে কেন এসেছো, এরকম ছবি কেন তুলছো। তখন সিয়ন বলে তেপন আমাকে ছবি ওঠাতে বলেছে, প্রত্যেক সিচুয়েশনের ছবি লাগবে। তখন মাজিন বলে তুমি একটা কি কাজ করেছো না করেছো তার জন্য নিজেকে মহান ভেবো না, কারণ ওই কাজটা যে তুমি করেছো এর কোনো মানে নেই, কারণ ওখানে তাইপনের কষ্টটাই বেশি ছিল। তার জন্য নিজেকে বেশি মহান দেখানোর চেষ্টা করো না, তুমি এখানে এসে কোনো লাভ হচ্ছে না আমাদের। আর এছাড়া ওকে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু এবার তো সিওনের অনেক খারাপ লেগে দেয়, ও তো কান্না করতে শুরু করে দেয়। এবার ও কোনো উত্তরও দিতে পারে না, ওর অনেক কষ্ট লাগছিল। তখনই সেখানে তাইপন চলে আসে, ওদের জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউই কোনো কথা বলে না। তারপর ওরা সবাই মিলে গাড়ির দিকে এগিয়ে যায়। সিয়ন তো না চাইতেও মাজিনের পাশেই বসতে হয় ওকে। এরপর ওরা হোটেলের দিকে চলে আসে, ওদের কাজ হয়ে গিয়েছে। এদিকে মিস্টার চ্যাং তো বলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওরা জিজ্ঞেস করে কেন রেডি হতে হবে। তখন মিস্টার চ্যাং বলে এখানে একটা ক্লাব আছে যেখানে চেয়ারম্যান আর তার তার মেয়ে আসে, ওরা এখানে আসে পার্টি করে, আর তাদের সাথে তোমাদের পরিচিত হতে হবে। এরপর ওরা তো যার যার রুমের মধ্যে চলে যায়। সেখানে গিয়েও সিয়নের মনটা অনেক খারাপ থাকে, ও চুপচাপ বসেছিল। তখনই সেখানে একজন মহিলা চলে আসে, আর ওর জন্য একটা ড্রেস নিয়ে আসে, বলে এটা পরে তুমি রেডি হয়ে নাও, তোমাদের ক্লাবে যেতে হবে। এদিকে আমরা দেখি সবাই তো রেডি হয়ে যায়।
তাইপুন তো অনেক সুন্দর মতো রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম দেখাচ্ছিল। ও সবার জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে সিয়ন চলে আসে। সিয়নকে দেখে ওর চোখটা একেবারে থমকে যায়। সিয়নের দিকে ও হা করে তাকিয়ে থাকে। সিয়ন ওর কাছে যায়। তখন ও বলে, তুমি কিছু একটা হারিয়ে ফেলেছো। সিয়ন বলে, আমি কিছুই তো হারাইনি। তখন তাইপন বলে, তুমি মনে হচ্ছে কিছু একটা হারিয়েছো। এটা বলে ওর কানের পেছনে চুলগুলো দিয়ে দেয়। আর এরপর ওর হাতটা চেয়ে নেয়। আসলে তারপর ওর জন্য একটা ব্রেসলেট নিয়ে এসেছে, যেটা নিজে হাতে ওকে পরিয়ে দেয়, যেটা অনেক বেশি প্রিটি ছিল। এরপর তাইপন ওকে কিছু একটা বলতে যাচ্ছিল, আর ও অনেক বেশি আগ্রহ নিয়ে শোনার জন্য দিকে তাকিয়েছিল। তখনই সেখানে মাজিন চলে আসে। মাজিন চলে আসায় তাইপন ওকে কিছু বলতে পারে না। এরপর ওরা সবাই রেডি হয়ে ওই ক্লাবের দিকে চলে যায়। ওই ক্লাবে ওরা চলে আসে, সেখানে অনেকেই ছিল। ওদের এই এরিয়ার চেয়ারম্যান আর তার মেয়েরাও ছিল। ওরা সবাই পার্টি করছিল। এরপর একে একে ওরা তো নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। মিস্টার চ্যাং তো অনেক বেশি চেষ্টা করছিল ওদের মধ্যে পরিচিত করানোর। তার মেয়েকেও বলে আসে যে নতুন একটা কোম্পানি এসেছে। আর দূর থেকে ওরা দুজন দুজনকে হাই জানায়। এরপর তাইপন তো উঠে যায় ওদের সাথে কথা বলার জন্য। এরপর তাইপন চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলতে যায়। তখন চেয়ারম্যানের মেয়ে ওর সাথে কথা বলার পর ওখানে একটা গান বেজে ওঠে। তখন সে বলে, আমার গান অনেক পছন্দ, এই গানটি কি তুমি গাইতে পারবে কিনা? তাইপন বলা, অবশ্যই। আর তারপর ওই মেয়েটা ওর হাত ধরে স্টেজের দিকে নিয়ে যায়। এরপরে আমরা দেখি তাইপন তো ওখানে গিয়ে গান গাইতে থাকে। এই গানটা ও আগে থেকেই পারতো। ওর গান শুনে সবাই স্তব্ধ হয়ে শুনতে থাকে। এদিকে আমরা দেখি সিওনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নতুন হিল পরায় ওর পা অনেকটাই ফোসকা পড়ে গিয়েছে, তাই খুব জ্বালাপোড়া করছিল। ওই পার্টি থেকে বের হয়ে যায়, যেটা তাইপন গান গাইতে গাইতেও খেয়াল করে যে সিয়ন বাইরের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখি ওর পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সিয়ন চুপচাপ পুলের পাশে বসে থাকে। তখনই সেখানে আমরা দেখি তাইপন চলে আসে আর বলে, তুমি কেন চলে আসলে? তোমার কি গান ভালো লাগছিল না নাকি? তখন ও বলে, আমার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। যেটা দেখে তাইপনের অনেক খারাপ লাগে। আর তারপর নিজের রুমালটা বের করে ওর পায়ে বেঁধে দেয়। বলে, এখন একটু কম ব্যথা লাগবে তোমার। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে বসে কথা বলতে থাকে। সিয়ন তো তাইপনকে জিজ্ঞেস করে যে, তুমি হোটেলের বাইরে আমাকে কি বলতে চেয়েছিলে? ও অনেক লজ্জাও পাচ্ছিল। তাইপন এটা বুঝতে পারে। এরপর তাইপন বলে, আমি এটাই বলতে চেয়েছিলাম তোমাকে অনেক প্রিটি দেখাচ্ছে, কিন্তু মাজিন চলে আসায় আমি তো বলতে পারিনি। এটা শুনে ও তো লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি সিয়ন জিজ্ঞেস করে, আসলে আমি এখানে এসে শুধু টিকিটের টাকাটাই নষ্ট করেছি, আমি কোনো কিছুই করতে পারছি না। তখন তাইপন বলে, তুমি কেন নিজেকে এরকম লো ফিল করছো? তুমি আমার কোম্পানিতে খুব ভালো একটা পোস্টে চাকরি করো, তুমি অনেক ট্যালেন্টেড, নিজের কনফিডেন্সকে কখনোই কমতে দিও না। এরপরও বলে, আমি যে গান গাচ্ছিলাম তুমি তো ফুলটা শুনেও আসোনি, তাই বাদ বাকি গানটুকু ও পুরে বসে ওকে শোনাতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই তো হোটেল রুমে চলে আসে। সিয়ন তো এখানে এসে গান শুনতে থাকে। ওর মনটা অনেক ভালো হয়ে যায় তাইপনের সাথে কথা বলার পরে। আর তারপর ওর দেওয়ার রুমালটা ও বারবার দেখতে থাকে। ওর অনেক বেশি ভালো লাগছিল, খুব স্পেশাল ফিল করছিল নিজেকে। আর তাইপন এদিকে বাবার ছবিটা দেখছিল, যে ওর বাবা কত কষ্ট করে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিল। ওকে অনেক পরিশ্রম করে আবার এই একই জায়গায় নিয়ে আসতে হবে। কিছুক্ষণ পরে সেখানে দুজন লোক চলে আসে, যারা এখানকার পুলিশ ছিল। তাইপনকে ধরে বাইরে নিয়ে আসে। তারপর বাইরে এসে দেখে সিয়নকেও টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তাড়াতাড়ি ও সিয়নকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, কি সমস্যা? তখন তারা বলে, আমরা পুলিশ, তোমাদের নামে কমপ্লেন আছে, এটা বলে ওদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছিল। তখন ওরা বাইরে এসে মাজিনকে দেখে। মাজিনকেও গাড়ির থেকে তোলা হচ্ছে। মাজিন তো যেতে চাচ্ছে না, কিন্তু জোর করে ওদেরকে গাড়িতে তুলে নেওয়া হয়। ওখানে লোকজনও জড়ো হয়ে যায়। ওরা বুঝতে পারে না কেন ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। বারবার জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। তাইপন তো কিছুই বুঝতে পারে না। তখন সিয়ন সত্যটা বলে দেয় যে ও ঘুষ দিয়েছে, এই জন্যই হয়তো আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তাইপন বলে, তুমি কেন ওদেরকে আটকাওনি? এরপর পুলিশ অফিসার এসে ওদের সাথে কথা বলতে থাকে। তাইপন বলে যে,
আসলে মাজেন জাস্ট একটা গিফট করেছে, কোনো ঘুষ টুস দেয়নি। তখন আমরা দেখি সেখানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে একটা ছবি নেওয়া আসা হয় আর মাজিনের ফেসটাকে মেলানো হয়। এরপর ওরা যখনই এটা দেখতে পায় যে মিলে গিয়েছে, তখন ওরা মাজিনকে টানতে টানতে নিয়ে যায়। এদিকে সিয়ন আর তাইপন তো ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না। পুলিশরা ওকে টানতে টানতে নিয়েই যাচ্ছিল। আর এই মোমেন্টে সেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।